হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন নিয়ে বিজ্ঞান থেকে চলে এসেছি। আজকে তোমাদেরকে বলে দেবো বিজ্ঞানের কোন কোন চ্যাপ্টারে কোন কোন প্রশ্নগুলো ভালো করে করলে তোমরা পরীক্ষাতে প্রত্যেকেই ভালো নম্বর পাবে, অর্থাৎ 15তে 15 পাবে। ঠিক আছে, তোমাদের প্রথম পরীক্ষা কিন্তু 15 হবে, মাথায় রাখবে। তাই এই প্রশ্ন যেগুলো তোমাদেরকে আমি এখন বলবো এগুলো কিন্তু প্রত্যেকটা ভালো করে করবে, সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখো। ঠিক আছে, তো চলো শুরু করছি। তোমাদের প্রথমে থাকবে বল ও চাপ থেকে কি কি প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, বল ও গতি বিষয়ে আইজাক নিউটনের কতগুলো সূত্র আছে? খুব ভালো করে করবে। নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানা যায়? নিউটনের প্রথম গতিসূত্রকে কিসের সূত্র বলে? ক্রিয়া প্রতিক্রিয়া বলকে সাম্য প্রতিষ্ঠা করে? ভালো করে করবে। তারপরে প্রশ্ন, বল পরিমাপের ক্ষেত্রে কোন কোন রাশির প্রয়োজন হয়? তারপরে প্রশ্ন দেখো, এসআই পদ্ধতিতে বলের পরম এককটি লেখো। সিজিএস পদ্ধতিতে বলের পরম এককটি লেখো। এই এককগুলো কিন্তু ভালো করে করবে। তারপরে প্রশ্ন, 1 নিউটন সমান কত ডাইন? বস্তুর ওজন কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় এবং বল মাপার যন্ত্রের নাম কি? তারপরে প্রশ্ন, ঘর্ষণ বল কোথায় উৎপন্ন হয়? ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে কিভাবে ক্রিয়া করে? ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে? তারপরে প্রশ্ন, ঘর্ষণ বল কাকে বলে? ঘর্ষণ বলের মধ্যে বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, ঘর্ষণ বল কাকে বলে? ঘর্ষণ বলের মধ্যে বৈশিষ্ট্য লেখো। এটা ভালো করে করবে। তারপরে প্রশ্ন, একক আয়তন বলতে কি বোঝায়? বস্তুর ঘনত্ব কাকে বলে? এসআই পদ্ধতিতে পদার্থের ঘনত্বের একক লেখো। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলের ঘনত্ব কত? তাপমাত্রা বাড়ালে তরলের ঘনত্বের কি পরিবর্তন হয়? প্রত্যেকটার উত্তর দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা অ্যান্সারটা দেখে নেবে। ঘাত কাকে বলে? ঠিক আছে, তারপরের প্রশ্ন, এসআইতে পারদের ঘনত্ব কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসআইতে চাপের এককটি কি? হুবহু একরকম দুটো বোতলে একই পরিমাণ ভিন্ন ভিন্ন তরল রাখা আছে। বোতল সমেত একটির ভর 2 কেজি এবং অপরটির ভর 2.5 কেজি হলে কোন তরলের ঘনত্ব বেশি? ভালো করে করবে। তারপরে প্রশ্ন, তরলের মধ্যস্থিত কোনো বিন্দুতে তরলের চাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে? ভালো করে করবে। জলপনির ঢাকনা খোলা বোতলের গায়ে বোতলের তলদেশ থেকে ভিন্ন ভিন্ন উচ্চতায় দুটো ফুটো করা হলো। কোন ফুটো থেকে জল বেশি বেগে নির্গত হবে? ফুটো দুটো একই উচ্চতায় থাকলে কি একই ঘটনা ঘটতো? ভালো করে করবে। প্রমাণ, বায়ুমণ্ডল চাপের মান কত? বায়ুর চাপ কত মিটার উচ্চতা পর্যন্ত জল তুলতে পারে? ঠিক আছে, টর্রিসেলের পরীক্ষায় ব্যবহৃত নলটির দৈর্ঘ্য কত? এর পরের প্রশ্ন, বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? দেখো, তোমাদের 15 নম্বর পরীক্ষা হবে ঠিকই, কিন্তু সেখানে শর্ট প্রশ্ন বেশি থাকবে। তাই তোমাদের যেগুলো আমি দিচ্ছি এগুলো ভালো করে করো, কমন পাবে। ওকে। তারপরে প্রশ্ন, সাধারণত বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন? এটা তো প্রত্যেকের বাড়িতেই করা হয়, কিন্তু এটা কেন করা হয় তার কারণ তো হয়তো অনেকের জানা আছে, অনেকের জানা নেই। এই উত্তরটা পড়লে তোমাদের সেই প্রশ্নের উত্তরটা জানা হয়ে যাবে। ঠিক আছে, যে ট্যাঙ্কিগুলোকে কেন বাড়ির অনেক উঁচুতে রাখা হয়, অনেকে ছাদে রাখে, তো সেটা কেন রাখা হয় এটা উত্তরটা দেখে নেবে। এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে প্রশ্ন, জলে ভাসমান অবস্থায় একটি বস্তুর ওজন 12 নিউটন হলে তাহলে ঊর্ধ্বমুখী প্লবতা কত নিউটন হবে? ঠিক আছে, এখানে অ্যান্সার করে দেওয়াই আছে, দেখে নেবে। তারপরের প্রশ্ন, প্লবতা সবসময় বস্তুর ওজনের ড্যাশ দিকে ক্রিয়া করে? উত্তর, বিপরীত দিকে ক্রিয়া করে। তারপরে প্রশ্ন, প্লবতা বস্তুর ওপর কিভাবে কাজ করে? বস্তু কখন কোনো তরলের উপরিতলে ভাসবে? কোনো তরলে একটি বস্তু দ্বারা সৃষ্ট প্লবতা ও বস্তুর ওজনের চেয়ে কম হলে কি হবে? ঠিক আছে, তারপরে প্রশ্ন, জলের ওপর তেল ভাসলে জল ও তেলের মধ্যে কার ঘনত্ব বেশি? বস্তুর ওজন ও প্লবতা সমান হলে কি ঘটবে? আর্কিমিডিসের সূত্রের উপযোগিতা লেখো। তারপরে প্রশ্ন, একটি বস্তু কোনো তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসছে, বস্তুর ওজন ও অপসারিত তরলের ওজনের মধ্যে সম্পর্ক কি? তারপরে প্রশ্ন, একটি কঠিন বস্তু ও একটি তরলের ঘনত্ব সমান, ওই কঠিন বস্তুটিকে ওই তরলে নিমজ্জিত করলে কি ঘটবে? থার্মোকল জলে ভাসে কেন? প্রত্যেকটার সঙ্গে আমি কিন্তু উত্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, উত্তর সমেত করে নেবে। একটি বস্তু কখন তরলে ডুবে যাবে? তারপরে প্রশ্ন, প্লবতা কাকে বলে? প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আর্কিমিডিসের সূত্রটি বা আর্কিমিডিসের নীতিটি লেখো। তারপরে প্রশ্ন, একটি স্টিলের চামচ বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ চামচের চেয়ে অনেক ভারী একটা স্টিলের গামলা জলে ভাসে কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বল ও চাপ থেকে এই প্রশ্নগুলো করবে। এরপর দেখে নাও, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল থেকে কি কি করবে। মহাকর্ষ সূত্রটি কে আবিষ্কার করেন? স্প্রিং তুলযন্ত্র দ্বারা কি পরিমাপ করা হয়? অভিকর্ষ একটি বস্তুকে উপরে ছুড়লে নিচে নেমে আসে কেন? পতনশীল বস্তুর সূত্রগুলো কে আবিষ্কার করেন? সূর্য ও চাঁদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তার নাম কি? দুটি বস্তুর মধ্যে দূরত্ব কমলে মহাকর্ষীয় বল বাড়ে না কমে? প্রত্যেকটা প্রশ্ন এখানে হাইলাইট করা আছে, খুবই গুরুত্বপূর্ণ। একটি বস্তুকে ভূমি থেকে ছুড়লে সর্বোচ্চ উচ্চতায় ওই বস্তুর গতিবেগ কত হবে? স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন,
রকেটকে ন্যূনতম কত বেগে উৎক্ষেপণ করলে তা পৃথিবীর অভিকর্ষর বলের বাইরে চলে যাবে, যাকে বলা হয় মুক্তিবেগ। ঠিক আছে, ভালো করে করবে। তারপরের প্রশ্ন, এসআইতে অভিকর্ষজ ত্বরণের মান কত? তারপরের প্রশ্ন, দুটি ভিন্ন ভরের বস্তুকে অবাধে পড়তে দেওয়া হলো। ভারী বস্তু যদি 2 সেকেন্ড পরে মাটিতে পড়ে, তাহলে হালকা বস্তুটি কত সময় পরে মাটিতে পড়বে? কোনো বস্তুকে 11.2 কিমি পার সেকেন্ড বেগে ভূপৃষ্ঠ থেকে উপর দিকে ছোড়া হলো, কি ঘটবে? তারপরে দেখো 10 নিউটন ও 12 নিউটন ওজনের দুটো বস্তুকে একই উচ্চতা থেকে একসঙ্গে অবাধে পড়তে দেওয়া হলো, কোনটি আগে মাটি স্পর্শ করবে? একটি 10 কেজি ভরের বস্তুর ওজন কত হবে? সেক্ষেত্রে অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে, এখান থেকে করে নেবে। তারপরে প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন 25 নিউটন হলে তার ভর কত? তারপরে প্রশ্ন, অবাধে পতনশীল সব বস্তুই সমান দ্রুততা নিচে নেমে, এটা কে বলেছিলেন? জিকে কেন সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয়? তারপরের প্রশ্ন, চাঁদের অভিকর্ষ ও পৃথিবী অভিকর্ষ তুলনা করো। ঠিক আছে, মুক্তিবেগ কাকে বলে? এরপরে প্রশ্ন, পৃথিবী কেন সূর্যের চারদিকে ঘোরে? পৃথিবীতে কোনো বস্তুর ওজন 36.54 নিউটন হলে ওই বস্তুর ওজন চাঁদে কত হবে? ঠিক আছে। তারপরে প্রশ্ন, নিউটনের মহাকর্ষ সূত্রটি বিবৃত করো, ব্যাখ্যা করো। বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। মহাকর্ষ ধ্রুবক কাকে বলে? এই ধ্রুবককে সার্বজনীন বলা হয় কেন? এই ধ্রুবকের মান কত? ভর ওজনের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভর ওজনের পার্থক্যের বাকিটুকু দেখে নাও। এরপর দেখো প্রশ্ন, পতনশীল বস্তুর সূত্র 3টি লেখো। মানে পতনশীল বস্তুর সূত্র 3টি কি কি, ভালো করে করবে। অভিকর্ষ ও অভিকর্ষজ ত্বরণের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে প্রশ্ন, স্থির তড়িৎ সৃষ্টি হয় কেন? শীতকালে চিরুনি দিয়ে চুল আঁচড়াবার সময় চিরুনি ও চুলে কি উৎপন্ন হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গাউস কি আবিষ্কার করেন? তারপরে প্রশ্ন, দুটি তড়িদাদানের মধ্যে ক্রিয়াশীল বলের সূত্রটি কে আবিষ্কার করেন? আধানের এসআই একক কি? পরমাণুর কেন্দ্রককে কি বলা হয়? পরমাণু কি কি কণিকা নিয়ে গঠিত? পরমাণুর মধ্যে অবস্থিত কণাগুলোর আধানের প্রকৃতি লেখো। তারপরে প্রশ্ন, মৌলের পরমাণু নিউক্লিয়াসে কি কি কণা থাকে? তারপরে প্রশ্ন, তাপ ও বিদ্যুতের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো। কোন পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন থাকে না? প্রত্যেকটা প্রশ্ন যেগুলো আমি বলে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে করবে, কমন পাবেই পাবে। তারপরে প্রশ্ন, তড়িদাদান কয় প্রকার ও কি কি? কোন বিজ্ঞানী আধানের নামকরণ করেছিলেন? তড়িদাবেশ কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটি বস্তু পরস্পর ঘষা হলে বস্তু দুটি তড়িৎগ্রস্ত হলো, কোন কেন এরকম হলো, ভালো করে পড়বে। ঠিক আছে, আমি কিন্তু উত্তর সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এখান থেকে অ্যান্সারটা নিয়ে নেবে। ওকে। প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো মাথার চুল আঁচড়ানোর পর তার নিস্তরিত কাগজ টুকরোকে আকর্ষণ করে, এর কারণ কি? এটা কিন্তু পরীক্ষাতে ভীষণ দেয়। এর বাকি উত্তরটুকু দেখে নাও। এর বাকি উত্তরটুকু এই পর্যন্ত শেষ হলো। তো এরপর দেখো মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া থেকে কি কি করবে দেখে নাও, অর্থাৎ পদার্থের প্রকৃতি থেকে কি কি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, সালফারকে বাতাসে পোড়ানোর ফলে ঝাঁঝালো গন্ধযুক্ত কোন গ্যাস উৎপন্ন হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর উত্তরটুকু দেখে নাও। উত্তর হচ্ছে এইটা। ঠিক আছে। তারপর পদার্থের কটি অবস্থা। তারপরে প্রশ্ন, কোনো কঠিনকে খোলা হাওয়ায় উত্তপ্ত করলে তরল অবস্থা পাওয়া যাচ্ছে না এমন দুটো পদার্থের উদাহরণ দাও। যেমন কর্পূর। কর্পূর যদি জ্বালানো হয় বা উত্তপ্ত করানো হয়, আমরা কিন্তু সেটাকে আর ফিরে পাই না, উবে যায়। নিশাদল, এটা হচ্ছে উদাহরণ। ঠিক আছে, তাহলে কর্পূর আর নিশাদল। এরপরে প্রশ্ন, চৌম্বক ধর্ম বর্তমান এমন কয়েকটি ধাতুর নাম লেখো। তারপরে প্রশ্ন, গ্রিন ভিট্রিয়াল কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত? এটাও করবে। তারপর মৌলের সবচেয়ে শক্ত রূপ ভেদের নাম কি? তারপরে প্রশ্ন, মৌলের সবচেয়ে একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো। কিভাবে H2S গ্যাসকে শনাক্ত করা হবে? এটা গন্ধটা পচা ডিমের মতো। ঠিক আছে, তার দ্বারা বোঝা যাবে যে H2S বা হাইড্রোজেন সালফাইড হচ্ছে এরকম গন্ধ। ঠিক আছে, ডিমের গন্ধ, পচা ডিমের গন্ধের সঙ্গে তুলনা করা হয়। এটা ভালো করে মনে রাখবে। এটি তাপ ও তড়িতের সুপরিবাহী অধাতুর নাম লেখো। ঠিক আছে, সবচেয়ে নমনীয় ধাতুটির নাম কি? অর্থাৎ নরম ধাতুটির নাম কি? তারপরে প্রশ্ন, প্রস্তাবকারে যে ঝাঁঝালো গন্ধটি পাওয়া যায় সেটি কোন গ্যাসের গন্ধ? সবচেয়ে হালকা ধাতুর নাম কি? পদার্থের ধর্মকে কত ভাগে ভাগ করা যায় ও কি কি? পদার্থ কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। তারপরে প্রশ্ন, জলযুক্ত কিউপ্রিক নাইট্রেট, কঠিন আয়োডিন এবং ম্যাগনেসিয়ামের তারকে তীব্রভাবে উত্তপ্ত করলে কি হবে? এটাও ভালো করে করবে। আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এখান থেকে অ্যান্সারটা নিয়ে নেবে। ওকে। তারপরে প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতুর নাম কি? সবচেয়ে হালকা ও সবচেয়ে ভারী অধাতু দুটির নাম লেখো। যেসব মৌলের মধ্যে ধাতু অধাতু উভয়ের গুণই বর্তমান, তাদের কি বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জলের সঙ্গে বিক্রিয়া করেন এমন দুটো পদার্থের নাম লেখো। পিভিসি এর পুরো নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। এটা কিন্তু পরীক্ষাতে শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, কিন্তু পিভিসি কিন্তু প্রতিবারই দিচ্ছে পরীক্ষাতে। ঠিক আছে, একটি তরল অধাতব পদার্থের নাম ও বর্ণ উল্লেখ করো। আলোর প্রতিফলনে সক্ষম একটি অধাতুর নাম লেখো। আলোক প্রতিফলনে। ঠিক আছে। তারপরে প্রশ্ন, দুটি প্রসম অক্সাইডের নাম ও সংকেত লেখো। এরপরে প্রশ্ন, সহজে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করেন এমন দুটি ধাতুর উদাহরণ দাও।
তারপরে প্রশ্ন, সাধারণ সুতায় তরল এমন একটি ধাতুর নাম লেখো। ঠিক আছে, তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো। মৌলিক পদার্থ কাকে বলে, এদের কত ভাগে ভাগ করা যায় ও কি কি? ঠিক আছে, এদের 3 ভাগে ভাগ করা যায়, ধাতু, অধাতু ও ধাতু কল্প। বর্তমানে প্রকৃতিজাত কটি মৌল আবিষ্কৃত হয়েছে, এদের মধ্যে ধাতু, অধাতু ও নিষ্ক্রিয় সংখ্যাগুলো লেখো। উভধর্মী অক্সাইডের নাম লেখো। তারপরে প্রশ্ন, এমন একটা ধাতুর উদাহরণ দাও যা সাধারণত ভঙ্গুর। বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি করা হয়? এরপরে প্রশ্ন, ধাতু কল্প কাকে বলে? ভালো করে করবে। অক্সাইড কাকে বলে, এটি কত প্রকার ও কি কি? নোবেল গ্যাস কোনগুলো, এদের নোবেল গ্যাস বলা হয় কেন? অনুরূপ প্রশ্ন, নিষ্ক্রিয় মৌল কাদের বলে? দুটো প্রশ্নের ক্ষেত্রে একই উত্তর। এরপরে প্রশ্ন, পিভিসির পুরো কথা কি, এর সংকেত কি, এর ব্যবহার কি? পিভিসির পুরো কথা তো এর আগেও বলেছি, তার সংকেতও দেখে নাও এবং সঙ্গে পিভিসির ব্যবহারটাও দেখে নাও। তারপরে প্রশ্ন, পেশি সংকোচনে সাহায্যকারী প্রোটিন দুটির নাম লেখো। ইট সিমেন্টে কোন ধাতব মৌলটি বর্তমান থাকে? একটি ধাতু যা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে, সেটা কি? সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, দাঁত ও হাড় গঠনের ক্ষেত্রে কোন কোন মৌল অংশগ্রহণ করে? খাদ্যনালীতে শর্করা লিপিড জাতীয় খাদ্যের পরিপাক করতে কোন কোন উৎসেচক ব্যবহৃত হয়? থাইরক্সিন হরমোনের কাজ উল্লেখ করো। মানবদেহের বিভিন্ন কোষ, কলা, অঙ্গাণু গঠনে কোন জৈব যৌগগুলো বিশেষ বিশেষ ভূমিকা পালন করে? তারপরে প্রশ্ন, একটি ধাতু ও একটি অধাতু চিহ্ন লেখো যাতে যৌগ মানবদেহে বিষক্রিয়া সৃষ্টি করে। রক্ত জমাট বাঁধতে কোন ধাতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? মানবদেহে ক্যালসিয়ামের গুরুত্ব আলোচনা করো। তো পদার্থের প্রকৃতি থেকে এগুলো করো, কমন পাবে এর মধ্যে থেকে। ঠিক আছে, এরপর দেখো পদার্থের গঠন, এখান থেকে কি করবে? পরমাণুর মধ্যে সবচেয়ে হালকা কণা কোনটি? C14 6 C14 7, এরা পরস্পরের কি? পরমাণুতে আইসোটোপ সৃষ্টি হয় নিচের কোন সংখ্যা তারতম্যের জন্য? পরমাণুতে সমসংখ্যায় কি থাকে? ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক হলো কি? তারপরে প্রশ্ন, যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পর কি বলা হয়? আইসোটোপ বলা হয়। অ্যান্সার বাঁ দিকে লেখাই রয়েছে, ডান দিকে। মৌলের অণুর কল্পনা করেন কে? অ্যাভোগাড্রো। ঠিক আছে, প্রাচীন গ্রিসে ড্যাশ ও ড্যাশ পরমাণু অস্তিত্ব কল্পনা করেছিলেন? লিওসিপাস এবং ডেমোক্রিটাস। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে ডাল্টন পরমাণুবাদ প্রকাশ করেন? 1808 খ্রিস্টাব্দে। কোন বিজ্ঞানী প্রথম অণুর কল্পনা করেন? কোন বিজ্ঞানী সর্বপ্রথম ইলেকট্রনের অস্তিত্বের প্রমাণ দেন? এগুলো ভালো করে করবে। নিউটন কণাটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? পরমাণু নিউক্লিয়াসে কোন কোন কণিকা থাকে? অক্সিজেনের আইসোটোপগুলো কি কি? এরকম পরীক্ষায় অঙ্কের মতো জিজ্ঞেস করবে যে এই C1420 মৌলটির মধ্যে ইলেকট্রন নিউটন সংখ্যা কত? পরমাণুর ভর সংখ্যা কাকে বলে? এবং তারপরের প্রশ্ন, পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? দুটোই ভালো করে করবে। নিউক্লিয়ন কাকে বলে? আইসোটোপ কাকে বলে? উদাহরণ দাও। আইসোবার কাকে বলে? উদাহরণ দাও। Cl3517 পরমাণুর প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সংখ্যা নির্ণয় করো। এগুলো কিন্তু পরীক্ষাতে ভীষণ দিচ্ছে, এগুলো ভালো করে করবে। ডাল্টনের পরমাণুবাদ বিবৃতি করো, এটা ভালো করে করবে। ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি আলোচনা করো। ঠিক আছে, পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? তারপরের প্রশ্ন, জিঙ্ক ফসফেট, ক্যালসিয়াম নাইট্রেট, ফেরিক সালফেট ও মার্কিউরাস নাইট্রেট সংকেত লেখো। তারপরের প্রশ্ন, হাইড্রোজেন সালফাইড ও কার্বন টেট্রাক্লোরাইডের অণুর প্রাথমিক গঠন কেমন হবে, একে দেখাও। তো এই হলো এর উত্তর, এটা ভালো করে করবে। পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন মৌলের আশ ও ইক আয়ন বলতে কি বোঝো? উদাহরণ দাও। তো আশ ও ইকের উদাহরণটা বাকিটুকু এই পর্যন্ত শেষ হলো। সমযোজী তড়িৎযোজী যৌগের মধ্যে পার্থক্য ভালো করে করবে। আমি উত্তর সমেত তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এখান থেকে ভালো করে নিয়ে নেবে। ঠিক আছে, এবার দেখো রয়েছে রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে কি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, খাবার সোডা কি, এর রাসায়নিক সংকেত লেখো। একটি জৈব দ্রাবকের নাম লেখো। ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? সালোকসংশ্লেষ পদ্ধতিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? ভালো করে করবে। খাবার সোডা এবং টার্টারিক অ্যাসিডের মধ্যে জল না দিয়ে ইথার বা বেনজিন দিয়ে ঝাঁকালে বিক্রিয়া হয় না কেন? ভালো করে করবে এটাও। ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন কাকে বলা হয়? এর ব্যবহার কি? শুকনো খাবার সোডা ও অক্সালিক অ্যাসিডের গুঁড়ো মেশালে কোনো বিক্রিয়া ঘটে না, কিন্তু এই মিশ্রণে জল দিলে দ্রুত বিক্রিয়া ঘটে, কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ বেরোয়। এর কারণ কি হতে পারে? জৈব অনুঘটক কি আর কি? ঠিক আছে, এটা পরীক্ষাতে ভীষণ দেয় যে জৈব অনুঘটক বলতে কি বোঝো। তো এর আনসার তোমরা দেখে নাও, আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি অলরেডি, এখান থেকে এই পর্যন্ত আনসারটা দেখে নেবে। ঠিক আছে, ভিডিওটা কেউ স্কিপ করবে না, একদম পরপর দেখে নেবে, তাহলে পুরো আনসারটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আমি একটা জায়গাতে তোমাদেরকে হাইলাইট করে দেখিয়ে দিলাম, এখানে সুন্দর করে দেওয়া রয়েছে বলে এই আনসারটা করলেই যথেষ্ট। ঠিক আছে, জৈব অনুঘটক কাকে বলে, ওকে, বা জৈব অনুঘটক বলতে কি বোঝো, বা জৈব অনুঘটকের ব্যবহার কি? অনুঘটন বা ক্যাটালিসিস কাকে বলে? আলুর মধ্যে উপস্থিত কোন এনজাইম হাইড্রোজেন
পারক্সাইডকে বিয়োজিত করে। অ্যামোনিয়া শিল্প প্রস্তুতিতে অনুঘটক হিসেবে কি ব্যবহৃত হয়? H2SO4 শিল্প প্রস্তুতিতে অনুঘটক হিসেবে কি ব্যবহৃত হয়? এগুলো প্রত্যেকটা ভালো করে করবে। তারপরে দেখো রয়েছে H2SO4 শিল্প অনুঘটকে, আচ্ছা HNO3 এর শিল্প প্রস্তুতিতে অনুঘটক হিসেবে কি ব্যবহৃত হয়? উৎসেচক ও অনুঘটকের মধ্যে পার্থক্য, এটা ভালো করে করবে। ঠিক আছে, আমি পার্থক্যগুলো একটু সরাসরি তোমাদের দেখিয়ে দিচ্ছি, পুরোটা বাকিটা তোমরা দেখে নিও। ঠিক আছে, বা তোমাদের যদি কোনো বই থাকে সেখান থেকে আনসারটা করে নিতে পারো। তারপরের প্রশ্ন, পোড়া চুনে জল দিলে কি জাতীয় বিক্রিয়া হয়? তারপরের প্রশ্ন, পোড়া চুনে জল দিলে কি উৎপন্ন হয়? ওয়েল্ডিং এর জন্য কি গ্যাস ব্যবহার করা হয়? ঝালাইয়ের সময় অক্সিজেন অ্যাসিটিলের মিশ্রণ গুঁড়ো করে কি উৎপন্ন হয়? মিশ্রণ গুঁড়ো করে নয় আর কি, মিশ্রণ পুড়ে কি উৎপন্ন হয়? ঠিক আছে, তাপমোচী রাসায়নিক পরিবর্তন ও তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য। বাকি উত্তরটা দেখে নাও। এই বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, কোন মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়াকে কি বলা হয়? তরমুজের বীজে যে এনজাইম থাকে তার নাম কি? জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দিলে কি জাতীয় পরিবর্তন হবে? মরচে ধরার সময় লোহার কি ধরনের পরিবর্তন আর কি ঘটে? একটি জারক গ্যাস ও বিজারক গ্যাসের নাম লেখো। মরচে পড়ার জন্য কি কি প্রয়োজন? মরচে রাসায়নিক সংকেত লেখো। দহন কি ধরনের বিক্রিয়া? গ্যালভানাইজেশন কাকে বলে? মরচে পড়াকে মৃদু দহন বলা হয় কেন? লোহায় মরচে ধরা একটা অবাঞ্ছিত জারণ বিজারণ বিক্রিয়া, এটা ব্যাখ্যা করো। বাকি উত্তরটুকু দেখে নাও। বাকি উত্তরটুকু এই পর্যন্ত শেষ হলো। এরপরে দেখো তড়িতের রাসায়নিক প্রভাব, এখান থেকে কি প্রশ্ন করবে দেখে নাও। একটি ধাতব পরিবাহী নাম লেখো। তারপরে প্রশ্ন, যেসব যে ধাতু পাতের সাহায্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পরিচালনা করা হয় তাকে কি বলা হয়? ঋণাত্মক তড়িৎগ্রস্ত পরমাণুকে কি বলা হয়? ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণুকে কি বলা হয়? একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। মানবদেহে তড়িতের সুপরিবাহী না কুপরিবাহী? যে যন্ত্রের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হয় তার নাম কি? তারপরে প্রশ্ন, গলিত CaCl2 তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়া দুটো লেখো। এই পর্যন্ত শেষ হলো বাকি উত্তরটা। তারপরে প্রশ্ন, লোহার পাইপে জিঙ্কের প্রলেপ দিতে হলে কোনটিকে ক্যাথোড ও কোনটিকে অ্যানোড রূপে ব্যবহার করবে? তারপরের প্রশ্ন, গ্যালভানাইজেশন বলতে কি বোঝো? এর আগেও এটা পেয়েছো, আবারও দিলাম, ভালো করে করবে কিন্তু। লোহাকে মরচে ধরার হাত থেকে রক্ষা করার জন্য কি করা হয়? জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। এলইডি কি বা এলইডির পুরো নাম কি? ভালো করে করবে। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে করবে। এবার দেখো জীবদেহের গঠন থেকে কি কি করবে। জীবদেহের গঠনগত কার্যগত এককের নাম কি? জীব ও জড়ের মধ্যে পার্থক্য। কে কোষ আবিষ্কার করেন? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা কত? যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের উপস্থিত দুটো লেন্সের নাম লেখো। চোখের রেটিনায় উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম কোন কোষ? ঠিক আছে, এটা উত্তরই হবে কোন কোষ। আর চোখের রেটিনাতে অবস্থিত কোন কোষ মৃদু আলো শোষণ সক্ষম, সেটা হচ্ছে রড কোষ। কয়েকটি এককোষী প্রাণীর নাম লেখো। কয়েকটি এককোষী উদ্ভিদের নাম লেখো। রক্তে থাকা হয় এমন একটি কোষের নাম লেখো যেটি নিজের আকার পরিবর্তন করতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাণীদেহে চামড়ার নিচে আংটির মধ্যে দেখতে কোন কোষ থাকে? লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার সুবিধা কি? শ্বেত রক্তকণিকার কাজ কি? উদ্ভিদের জল সংবহনে সাহায্যকারী কলার নাম ও খাদ্য সংবহন সাহায্যকারী কলার নাম, দুটোই কিন্তু ভালো করে করবে। জাইলেম কলা, ফ্লেম কলা। তারপরে প্রশ্ন, নখ, চুল প্রভৃতি আবরণী কলার উপর সঞ্চিত পদার্থের নাম কি? কেরাটিন। স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কটি? 46টি। মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দাটি ভাঁজ হয়ে কি সৃষ্টি হয়? ক্রিস্টি গঠন করে, এটাও পরীক্ষাতে ভীষণ দেয়। দুটি প্রোক্যারিওটিক কোষের উদাহরণ দাও। ক্যারিয়ন শব্দের অর্থ কি? উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদানগুলো কি কি? মাইটোকন্ড্রিয়ার কাজ কি? কোষের শ্বসন কোথায় ঘটে? কোন কোষাঙ্গাণুকে কোষের মস্তিষ্ক বলা হয়? দুটি সেন্ট্রিওলকে একত্রে কি বলে? ডিএনএ সম্পূর্ণ নাম কি? আরএনএ সম্পূর্ণ নাম কি? ভালো করে করবে। প্রোটিন সঞ্চয়কারী লিপিড লিউকোপ্লাস্টের নাম কি? এটিপির পুরো নাম কি? কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? সেন্ট্রোজোম একটি বৈশিষ্ট্য লেখো। কোন অঙ্গাণুকে প্রোটিন তৈরির কারখানা বলে? ক্রিস্টি কি? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন? নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কেন? লাইসোজোমকে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলে কেন? রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে কেন? প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল কি? ঠিক আছে, প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল কি, এটা প্রশ্ন কিন্তু খুব দিয়েছিল পরীক্ষা আগের বছরেও, তো এই প্রশ্নটা কিন্তু ভালো করে করবে। ঠিক আছে, প্রশ্ন যেহেতু স্কুল থেকে সিলেক্ট করে তবুও প্রশ্নটা ভালো করে করবে, কমন পাবে। ঠিক আছে, প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল কি? প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য, এই পার্থক্য করে যাবে। ঠিক আছে, খুব শুকনো গরম পরিবেশে ক্যাকটাস কিভাবে মানিয়ে নেয়? ভালো করে করবে। এর বাকি উত্তরটা দেখে নাও।
বাকি উত্তরটা এ পর্যন্ত শেষ হলো। তোমাদের আমি এর আগেও বলেছিলাম যে একটা আদর্শ প্রাণীকোষের চিত্র অঙ্কন তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং এর যে উপাদানের যে নামগুলো তোমাদের বইয়ে দেখবে রয়েছে সেগুলো প্র্যাকটিস করবে যে কোনটাকে কি নামে বলা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রাণীকোষের চিত্র। তারপর দেখো রয়েছে একটা আদর্শ উদ্ভিদ কোষের চিত্র। তো এই চিত্র দুটো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, বলা যায় না পরীক্ষা কিন্তু চিত্র আঁকতে দিতে পারে। ঠিক আছে, তাই এটা কিন্তু অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে নিও, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিত্র। তো এই হচ্ছে তোমাদের পুরোপুরি বিজ্ঞান সাজেশন ক্লাস 8-এর। কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক ও বন্ধুকে শেয়ার করতে ভুলবে না। অনেকগুলো প্রশ্ন বেশি হয়ে গেল, কিন্তু দেখো তোমাদের অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, সেক্ষেত্রে তোমাদের ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু পড়ে রাখতেই হবে। ঠিক আছে, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর হ্যাঁ ভালো করে পড়ো সবাই প্রত্যেককে।